স্বর্ণাভ চলে যাওয়ার পর পমি উমাকে বলে, পিসিমণি, একটা আর্জি ছিল। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজ আমি কমলের সঙ্গে রাতে শোবো। তুমি ওপরে আমার ঘরে শুয়ে পড়ো। তোমার নিচে কোনো অসুবিধা হবে না তো? না পিমণি, এই দেখো কি বললাম। আমার ডাকটা খুব ভালো লাগলো, বেশ আন্তরিক। তুমি আমাকে এভাবেই টেকো। ওকে, ডান। তাহলে আমরা যাই শুতে। তুমি মায়ের সঙ্গে ওপরে চলে যাও। পমি কমলকে নিয়ে ওদের নির্দিষ্ট ঘরে ঢুকে যায়। আমি তোমার সঙ্গে রাত্রি কাটাতে চাইলাম কেন বলো তো কমল? কেন? তোমাকে জানবো বলে। আমি যদি ছেলে হতাম তাহলে তোমার প্রেমে হাবুডুবু খেতাম। ভগবান তোমাকে তৈরি করার সময় বোধ হয় কোনো সময়ের হিসেব করেননি। হ্যাঁ, সেজন্যই তো ভাগ্যরেখা টানার সময় ঘুমের ঘোরে রেখাটা এঁকে বেঁকে গেছে। কমল বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে, ওরকম বলে না বোন। আমরা কেউই জানি না কার ভাগ্যে কি আছে। আমার মতো ভাগ্য যেন কোনো বড় শত্রুরও না হয়। মা, বাবা, স্বামী কেউ নেই। এক এক সময় মনে হয় এরা তিনজনেই খুব স্বার্থপর। আমার কথা কেউ ভাবলো না। আমরা আছি তো কমল। তোমার পিসিমণি তো তোমাকে মায়ের মতোই আগলে রেখেছেন। এছাড়া আমার মাও কিন্তু তোমায় নিজের মেয়ের মতোই ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ, এটাই আমার প্রাপ্তি। চলো শুয়ে পড়া যাক, শুয়ে শুয়ে গল্প করব। জানো তো, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। পমি কমলকে বলে, কি কথা? তুমি স্বর্ণপদাকে কতদিন ধরে চেনো? কমল পমির প্রশ্নে চমকে ওঠে। পমির দৃষ্টি এড়ায় না। আমি ওনাকে আজ নিয়ে 3 দিন দেখছি। প্রথম দিন যেদিন আমি বাড়িতে অজ্ঞান হয়ে গেছিলাম, দ্বিতীয় দিন যেদিন আমি মামনিকে দেখাতে গেছিলাম, আর এই আজকে। স্বর্ণাভদা তো রঘুনাথগঞ্জের ছেলে, তা তুমি ওখানে থেকে কোনোদিনও দেখোনি? আমি তো রঘুনাথগঞ্জের মেয়ে নই। পিসিমণির বাড়িতে আমি এই কিছুদিন হলো এসেছি। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ এই কৌতূহল? না, এমনি। কোনো আপত্তি না থাকলে আমাকে তোমার মনের কথা বলতে পারো। আমার তো মনে হয় তুমি আমাকে জানার থেকেও ওনার কথা জানার জন্যই আজ রাতে আমার সঙ্গে শোবে বললে। তুমি খুব বুদ্ধিমতী। মিথ্যে বলছি না, তুমি ঠিকই ধরেছ। কেন জানি না আমার মন বলছে স্বর্ণাভদার চোখে আমি তোমার জন্যে ভালোবাসা দেখেছি। ছি ছি, এ তুমি কি বলছো? এ কথা আমার শোনাও পাপ। অতনু স্মৃতি আমার গর্ভে। অন্য পুরুষের দৃষ্টিতে ভালোবাসার ছায়া দেখলেও সেটা আমার সন্তানের পক্ষে মঙ্গল নয়। এতে তো তোমার কোনো দোষ নেই। তোমার ওই দৃষ্টির গভীরে যদি কেউ মন হারায় তাহলে তোমার কেন পাপ হবে? পমি, তুমি এবারে আমায় একটা সত্যি কথা বলো তো। তুমি কি স্বর্ণপদাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। যবে থেকে আমাদের বাড়িতে আসছে তবে থেকেই। বলতে পারো প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। কমলের মনে হলো সেও তো স্বর্ণাভর চোখে প্রথম দিনেই ভালোবাসার আবেশ দেখেছিল। কিন্তু তাতে কি আসে যায়? রথিদার চোখেও তো প্রথম ভালোবাসার অনুভূতি খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা অনভিপ্রেত ছিল। যদি সত্যিই কোনো ভালোবাসার বন্ধনে তারা জড়িয়ে পড়ত তাহলে কোনো দিনই সেটা বাস্তবায়িত হতো না। 20 বছর বয়সে বিয়ে হয়ে সত্যিকারের অতনুর ভালোবাসার ঢেউই সে ভেসেছে। চিরদিনই যেন সেই ভালোবাসাকে সে মনের মাঝেই জিয়ে রাখবে। কোনো অবস্থাতেই মনকে কোনোভাবেই দুর্বল হতে দেবে না। কি হলো? কি এত ভাবছ? কিছু না গো, আমার এই ছোট্ট জীবনের পরপর দৃশ্যগুলো সাজাচ্ছিলাম। আচ্ছা, তোমার মনের কথা স্বর্ণাভদা জানেন? হ্যাঁ, আজই জানলো। আন্দাজ হয়তো করতো, তাই আজ আমায় সরাসরি প্রশ্ন করলো যে আমি ওকে ভালোবাসি কিনা। কোনো হিসেব মেলাতে চাইছে মনে হয়। তাহলে তো ভালোই হলো, উনি তো জেনেই গেলেন। আর আমার মনে হয় উনিও তোমায় পছন্দই করেন। হ্যাঁ কমল, পছন্দ তো করেই। তবে আমি ওর চোখে আমার জন্য ভালো লাগা দেখেছি, কিন্তু ভালোবাসা দেখিনি, যেটা আমি তোমার জন্য ওর চোখে ভাসতে দেখেছি।
পমি, দয়া করে আমায় এই কথা বলো না। আমি একজনের বিধবা, তার সন্তানের মা হতে চলেছি। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি আজ তোমাদের বাড়িতে আশ্রয় পেয়েছি। এটাই আমার শেষ সম্বল। কমল কাঁদতে থাকে। পমি উঠে বসে কমলের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, ছি বোন, এটাকে তুমি আশ্রয় বলো না। মা তোমাকে নিজের আরেকটা মেয়ে বলেই মেনেছেন। এটা তোমারও বাড়ি। এবারে চলো তো, আমরা অন্য প্রসঙ্গে যাই। তোমার জন্মদিন কবে? কমল চোখ মুছে বলে, 25শে ডিসেম্বর। ও বাবা, দারুণ দিনে তো। এখনো কয়েকদিন সময় আছে হাতে। ওই দিনটা সেলিব্রেট করব কেমন? আমার আবার জন্মদিন। কোনো মতে দিনগুলো কেটে গেলে বাঁচি। তোমার কবে? আমার পরশু। কয়েকদিনের হলেও তোমার দিদি আমি। হা হা। অনেকদিন পর কমল হাসল। ডিসেম্বর মাস পড়ে গেছে। রাতে কমল আর পমি দুজনেই দোহার গায়ে দিয়ে শুয়েছিল। অনেক রাত পর্যন্ত গল্প করেছে দুজনে। সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল কমলের। ঘুম ভেঙে মাথার দিকে টাঙানো দেওয়াল ঘড়িতে দেখল 7:30 বেজে গেছে। ধরফর করে উঠে বসল। পাশে পমি অকাতরে ঘুমোচ্ছে। দোয়ারটা পায়ের কাছে নেমে গেছে। কমল যত্ন করে পমির গায়ে দিয়ে দেয়। মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কি নিষ্পাপ মুখটা! চোখের কোণে মনে হয় যেন এক ফোঁটা জল জমে রয়েছে। কাল রাতে কি কেঁদেছিল? কমল শাড়ির আঁচলের কোনা দিয়ে জলটা মুছিয়ে দেয়। আস্তে আস্তে মশারি তুলে মাটিতে পা দেয়। মার্বেলের মেঝে এক্কেবারে ঠান্ডা হয়ে আছে। পায়ে হাওয়াই চুড়িটা গলিয়ে দক্ষিণ দিকে জানলাটা খুলে দেয়। এক ঝলক ঠান্ডা হাওয়া সারা মুখে চোখে শীতের পরশ বুলিয়ে যায়। পিছন ঘুরে একবার দেখে নেয় ঠান্ডায় পমির ঘুম ভেঙে গেল কিনা। না, মেয়েটা অকাতরেই ঘুমোচ্ছে। জানলা দিয়ে দৃষ্টিটা সবুজ লনের মধ্যে লুটোপুটি খেতে থাকে। এখনো ভালো করে রোদ ওঠেনি। কুয়াশার চাদর ঘাসের ওপরে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু হয়ে বিছিয়ে রয়েছে। রঘুনাথগঞ্জে দক্ষিণ দিকের জানলাটা খুললেই পুকুরের জলে মনটাকে চুবিয়ে নিত। আর এখানে সবুজ লনের ওপরে মনটাকে উড়িয়ে দিতে হবে। এক জায়গায় ডুবে যাওয়া, আরেক জায়গায় উড়ে যাওয়া। আজ এখানে প্রথম সকাল। মনটা ভালো লাগছে না খারাপ লাগছে বুঝতে পারছে না। কি যেন নেই আর কি যেন অপেক্ষা করছে। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে মনটা টালমাটাল করছে। দরজায় টকটক আওয়াজে কমল তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। সামনে পিসিমণি দাঁড়িয়ে। কমল উমাকে জড়িয়ে ধরে। কি হলো, সাত সকালে জড়িয়ে ধরলি যে? ঘুম হয়েছিল রাতে? উমা জিজ্ঞেস করে। হয়েছিল পিসিমণি, তবে অনেক রাতে। একদিন তোমার কাছে শুইনি। মনে হচ্ছে যেন কতকাল তোমায় দেখিনি। পাগলি একটা। আমি কি চিরকাল বেঁচে থাকব? কমল উমার মুখটা চেপে ধরে। আর কোনোদিনও যদি কথা বলবে? মা বাবা অতনু সবাই চলে গেছে আমায় ছেড়ে। এবার তোমার পালা, তাই না? বলতে পারলে এমন কথা। উমাকে জড়িয়ে কমল কাঁদতে থাকে। বাহ, শুধু তুমিই বিমনির আদর খাবে, তাই না? পমি পরিবেশটা একটু হালকা করার জন্য বলে। তুমি কতক্ষণ উঠেছ? কমল জিজ্ঞেস করে। তুমি যতক্ষণ উঠেছ। হি হি, কি সুন্দর যত্ন করে দোহারটা গায়ে টেনে দিলে। চোখের কোণে জল মুছে দিলে। জানলা দিয়ে খোলা আকাশে মনটাকে উড়িয়ে দিলে। তারপরে পিমনির কাছে আদর খাচ্ছিলে। ও, তার মানে তুমি জেগে জেগে ঘুমানোর নাটক করছিলে। কমল কপট রাগ দেখায়। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে। এবারে তোমরা দুজনে উঠে মুখ ধুয়ে টেবিলে গিয়ে বসো। দিদি চায়ের জন্য অপেক্ষা করছেন। আমি বিছানা তুলে এক্ষুনি আসছি। উমা দুজনকে পাঠিয়ে দিয়ে বিছানা গোছাতে থাকে। কমল আর পমি রেডি হয়ে ওপরে দোতলায় উঠে যায়। মল্লিকা চায়ের টেবিলে বসে আছেন। গুড মর্নিং। ঘুম হয়েছিল তো তোমাদের? গুড মর্নিং মা। কাল খুব গল্প করেছি দুজনে। মা, আমি যে কদিন থাকবো এবারে কমলের সাথেই শোবো। কমলের কোনো অসুবিধে না হলে নিশ্চয়ই শোবে। ওই তো উমাও এসে গেছে। কমলা, চা দাও আমাদের। মল্লিকা,
কমলাকে চা দিতে বলেন। উমা, আগামীকাল পমির জন্মদিন। কোনোবারই মেয়ে কিছু করতে দেয় না, কিন্তু এবারে তোমরা আছো, ভাবছি দু একজনকে আসতে বলবো। ও মা, নো নো, কিছুতেই না, পমি আপত্তি জানায়। আরে বাবা, এতে নো নো করার কি আছে? বলবো তো আমার বান্ধবী কুহেলি আর ওর হাজবেন্ড আর স্বর্ণাভকে। আমার মনের একটাও ইচ্ছেও কাল প্রকাশ করব। কালকের দিনের চেয়ে এত ভালো দিন আমি আবার কবে পাবো কে জানে। তোমার মনের আবার কি ইচ্ছে মা? আমার কিন্তু বেশ ভয় করছে। এত রহস্য করে বলছো। পমি মল্লিকাকে বলে, সে কালকেই দেখবে। এখন সবাই মিলে মেনু ঠিক করো, কি হবে কাল। আমার চেম্বারের দেরি হয়ে যাচ্ছে, আমি এবারে উঠব। মল্লিকা উঠে যান চেম্বারে বেরোনোর জন্য। আবার কাল স্বর্ণাভও আসবে। কমলের বুকটা ধরফর করতে থাকে। কেন 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 এরকম হচ্ছে? গতকাল সারা রাত কমল, পদ্মিনী কেউই ভালো করে ঘুমোতে পারেনি। দুজনেরই মনের মধ্যে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মল্লিকা মনের কোন ইচ্ছের কথা প্রকাশ করবেন? আচ্ছা কমল, বলো তো মা, কি কথা বলবেন? আমি কেমন করে জানবো পমি? উনি যেটা বলবেন সেটা নিশ্চয়ই ভেবেচিন্তেই বলবেন। আচ্ছা কালকেই কেন বলবেন? এবারে কমল হেসে ফেলে। তুমি এক কাজ করো, আজ রাতে বরং আমার সঙ্গে না শুয়ে মামনির সঙ্গে গিয়ে শো। একটু একটু করে মায়ের কাছ থেকে মায়ের মনের ইচ্ছেটা জেনে নাও। ওরে বাবা, তার থেকে বরঞ্চ তোমাকেই বিরক্ত করি। হেসে মাথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে পমি। কমলের চোখে ঘুম নেই। কোনো এক অজানা আশঙ্কার মনটা বারে বারে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আবার নিজেই নিজের মনকে প্রবোধ দিচ্ছে। আচ্ছা আমি এত ভেবে মরছি কেন? বলবেন তো মামনি, উনি নিশ্চয়ই ওনার মেয়েকে নিয়ে কোনো ইচ্ছের কথা প্রকাশ করবেন। সকালে উঠেই কমল পমিকে বলে, শুভ জন্মদিন। থ্যাংক ইউ কমল। বাপরে, বুকটার মধ্যে হঠাৎ ধড়াস করে উঠল। কেন? ওই যে মায়ের মনের ইচ্ছে পূরণ। কি দরকার বাবা এত সাসপেন্স করার? আমাদের সামনেই তো বলে দিতে পারতেন। খামোখা বাইরের লোকের সামনে কি বলবেন কে জানে। বেকার কাল সারা রাত ঘুম হলো না ভালো করে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেল। কমল হাসতে হাসতে বলে, যাও এখন ব্রেকফাস্ট করে চোখের ওপরে শশা পাতলা করে কেটে চোখ বন্ধ করে শুয়ে থাকো। তারপরে দুধের স্বর আর চিনি দিয়ে মুখটা ভালো করে ঘষে নিয়ে গোলাপ জল দিয়ে মুখটা ধুয়ে স্নান করে নাও, একদম ফ্রেশ। বাবা, তুমি অনেক কিছুই জানো তো। আজ মল্লিকারও চেম্বার বন্ধ রেখেছেন। সারাদিন ধরে উমার কমলার সহযোগিতায় মেয়ের পছন্দের সব রান্না করেছেন। দুপুরে এমনি ঘরোয়া খাবার আর পায়েস খেয়েছে পমি মায়ের হাতে। দুপুরে একটা ছেঁড়া ছেঁড়া ঘুম দিয়েছে দুজনেই। সন্ধ্যাবেলা মল্লিকা মেয়ের হাতে একটা লাল রঙের জরি বর্ডার কাতান সিল্ক দেন পরার জন্য, তার সঙ্গে ম্যাচিং হালকা সোনার গয়না। আর কমলের হাতে একটা কাঁচা হলুদ দুধ ঢাকাই শাড়ি দিয়ে দুজনকে রেডি হতে বলেন। বাবা মা, আমাকে তো তুমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সাজ করতে বলছো। আসবেন তো ওই স্বর্ণাভদা, কুহেলি মাসি আর আঙ্কেল। যা দিয়েছি সেটা পড়ে আয় তো, সবটাতেই খালি আর্গুমেন্ট। উফ, যাচ্ছি। আবার সেই কাঁচা হলুদ? জীবনের বিশেষ কিছু মুহূর্ত এই রঙের সাথে জড়িয়ে আছে। কেন বারবার অতীত ফিরে আসে? কমল শাড়িটা হাতে নিয়ে অসহায় বোধ করে। কি হলো কমল, শাড়িটা পছন্দ হয়নি? মল্লিকা জিজ্ঞেস করেন। না না মামনি, পছন্দ হয়েছে। তাহলে যাও, রেডি হয়ে নাও, ওদের এসে পড়ার সময় হয়ে গেল। সন্ধ্যে 7:30 নাগাদ স্বর্ণাভ আর মল্লিকার বান্ধবী ও তার হাজবেন্ড প্রায় একই সঙ্গেই এসে পড়ে। বাবারে পমি, কত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে রে মল্লিকা। আর ইনি নিশ্চয়ই উমা দেবী। আর কমল কোথায়? কমল বেরিয়ে আসে ঘর থেকে। কুহেলি কমলের মুখখানা হাতে ধরে বলে, এ যে সত্যিই কমলিনী। তোমাকে কি বলে আশীর্বাদ করব বুঝতে পারছি না। শুধু এটুকু বলি, মা দুর্গার মতো তুমি যেন দশভুজা হতে পারো। তোমার ভবিষ্যৎ তুমি নিজের হাতেই গড়ে নিও। স্বর্ণাভ এক দৃষ্টিতে কমলের দিকে তাকিয়ে থাকে।
মাতৃত্ব বোধ হয় কমলকে আরও অপরূপা করে তুলেছে। স্বর্ণাভ নিজের দৃষ্টিকে কিছুতেই যেন সরাতে পারে না। স্বর্ণাভ তো চোখটা চেয়ে এবারে অন্ধ হয়ে যাবে। পমি আস্তে করে এসে স্বর্ণাভর কানের কাছে মুখ নিয়ে বলে। স্বর্ণাভ লজ্জা পেয়ে চোখটা সরিয়ে নিয়ে বলে, পমি, তোমাকে খুব সুন্দর লাগছে, কোনোদিনও তো শাড়ি পরা দেখিনি। ভলিনীর প্রলেপটা না হয় নাই লাগালে, চোখ তো অন্য কথা বলছে। পমি স্বর্ণাভকে ফিসফিস করে বলে। আচ্ছা, এবারে কেকটা কাটা হোক, মল্লিকা বললেন। টেবিলের ওপরে সুন্দর 3 তাকের কেকের ওপরে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হলো। সবাইকে পমি কেক খাইয়ে দিল। কুহেলি পমিকে সুন্দর একটা বিষ্ণুপুরী বালুচুরির শাড়ি গিফট করেন, আর কমলের জন্য একটা সুন্দর সিল্কের শাড়ি নিয়ে এসেছেন। স্বর্ণাভ একটা সোনার রিং পরিয়ে দেয় পমিকে। কমলের হাতেও একটা ছোট্ট গিফট বক্স দিয়ে বলে, ছোট্ট একটা উপহার। আমার তো জন্মদিন নয়, মানুষের রোজই নতুন নতুনভাবে জন্ম হয়। স্বর্ণাভর উত্তরে কমল চুপ করে থাকে। পমি, তোমার পছন্দ হয়েছে রিংটা? হয়েছে। কেমন যেন নির্লিপ্ত শোনায় পমির কণ্ঠস্বরটা। চলো সবাই এবারে সোফায় বসে কফি খাই, আর আমার আজ একটা বিশেষ ইচ্ছের কথা প্রকাশ করব। মল্লিকার কথায় সবাই গিয়ে সোফায় বসে। স্বর্ণাভ, কিছুদিন আগে তোমার বাবা বহরমপুরে এসেছিলেন, মনে আছে? মল্লিকা স্বর্ণাভকে বলেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। স্বর্ণাভ ভাবে, মনে থাকার আরও একটা বিশেষ কারণ হলো, সেদিনই তো সে কমলিনীকে দেখতে গেছিল। সেদিন তোমার বাবা হসপিটালের কাজ সেরে আমার চেম্বারে এসেছিলেন। উনি একটা প্রস্তাব দিয়েছিলেন আমায় সেদিন। স্বর্ণাভ, তোমায় কি উনি কিছু বলেছেন? না তো। স্বর্ণাভ বিস্ময় প্রকাশ করে। নির্মলেন্দুদা এবং পমির বাবা একই ব্যাচে, সেটা জানো তো? মানে এইচএস তোমার বাবা আর পমির বাবা বহরমপুর হাই স্কুল থেকেই পাশ করেন। তোমার বাবা হসপিটালে থাকতেন, আর পমির বাবাদের বাড়ি তো বহরমপুরেই ছিল। পরবর্তীকালে সবাই বর্ধমানে গিয়ে সেটেল করলেও উনি এখানেই এই বাড়ি বানিয়েছিলেন। দুজনের স্ট্রিম আলাদা হলেও ওনাদের যোগাযোগ ভালোই ছিল। সেই বন্ধুত্বের সূত্রে নির্মলেন্দুদা আমাদের পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধন চাইছেন, অর্থাৎ পমির সঙ্গে স্বর্ণাভ তোমার বিয়ে দিতে চাইছেন। দেখো স্বর্ণাভ, তোমরা আজকালকার যুগের ছেলে মেয়ে, তোমাদের দুজনেরই যদি পূর্ণ সমর্থন থাকে তবেই আমরা এগোবো। একটানা এতগুলো কথা বলে মল্লিকা কফির কাপে চুমুক দেয়। পমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এত গুরুত্বপূর্ণ কথা মা তাকে একবার আড়ালে জিজ্ঞেস করলো না, নাকি মা ভেবেই বসে আছে যে স্বর্ণাভ পমিকে এক কথায় বিয়ে করতে রাজি হয়ে যাবে? ভালো তো সে স্বর্ণাভকে সমস্ত অন্তর দিয়ে বেসেছে, কিন্তু সে স্বর্ণাভর চোখে অন্য ভাষা পড়ছে। স্বর্ণাভ হঠাৎ এই প্রস্তাবে হতচকিত হয়ে যায়। পমিকে তো তার অপছন্দ নয়, কিন্তু কেন সে মন থেকে সায় পাচ্ছে না? মন তো অন্য কাউকে খুঁজছে। মল্লিকার এই প্রস্তাবে কমলের তো কোনো অনুভূতি হওয়ার কথা নয়। সে তো তার স্বামীকেই ভালোবাসে, অতনুর সন্তান তার গর্ভে। তবুও কেন বুকটা চিনচিন করছে একটা অব্যক্ত কথায়। রাতের খাওয়া দাওয়া তেমন স্বতঃস্ফূর্তভাবে হলো না। স্বর্ণাভ, পমি, কমল তিনজনেই বেশ অন্যমনস্ক ছিল। সেটা মল্লিকা এবং উমা দুজনেরই নজর করেছেন। একমাত্র কুহেলি যেটুকুনি কথা বলছিলেন। কুহেলির হাজবেন্ড চুপচাপ মানুষ। আশা থেকে মুখে শুধু মৃদু হাসিই লেগেছিল। সবাই চলে যাওয়ার পর পমি বলল, পিমনি, তুমি আজ কমলের সাথেই শুয়ে পড়ো, আমি একটু রাত অবধি পড়াশোনা করব। আর তো হাতে মাত্র 1 সপ্তাহ আছে। কমল বুঝলো আজ পমি রাতে নিজের সাথে বোঝাপড়া করবে। স্বর্ণাভর চোখের ভাষা সেও যেমন পড়তে পেরেছে, পদ্মিনীও পড়ে পেরেছে। সে হয়তো চেষ্টা করবে এই দৃষ্টিকে উপেক্ষা করতে, কিন্তু পমি কি এই দৃষ্টিকে মেনে নিয়ে স্বর্ণাভর জীবনসঙ্গী হতে পারবে? যতই মুখে খই ফুটুক, নিজের ভালোবাসাকে অন্যের সাথে ভাগ করে নিতে পারবে না। কমল ভাবে, কোথাও কি এক ফোঁটা শান্তি নেই ওর জন্যে? মা, আসবো ঘরে? পমি মল্লিকাকে জিজ্ঞেস করে। ও মা, ঘরে ঢুকতে কি তোর পারমিশন নিতে হবে?
তুমি আমাকে না জিজ্ঞেস করে ওইভাবে তোমার মনের বিশেষ ইচ্ছে প্রকাশ করলে কেন? পমি কোনো ভনিতা না করেই মাকে জিজ্ঞেস করে। আমি তো ভেবেছিলাম স্বর্ণাভ এবং তুই দুজনেই দুজনকে পছন্দ করিস। মা, পছন্দ করা এক জিনিস আর সারা জীবন একসাথে কাটানো আরেক জিনিস। তোমার এই ইচ্ছের সম্মান জানানো আমার পক্ষে আর কয়েকদিন আগে হলে হয়তো দুবার ভাবতে হতো না, কিন্তু এখন আমায় ভাবতে হবে। যাই হোক, তুমি চাপ নিও না, ভাববে যেটা হবে সেটা মঙ্গলের জন্যই হবে। তুমি এখন বিশ্রাম নাও, সারাদিন অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে। মায়ের গালে একটা আলতো চুমু দিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে পমি নিজের ঘরে ঢুকে যায়। মল্লিকা ভাবেন মেয়েটা কত বড় হয়ে গেল, আজ ওনার মনে যে দোলাচল চলছে নিশ্চিত মেয়েটাও ওই একই দোলাচলেই ভুগছে। কমল বিছানায় শুয়েছিল, পাশেই গিফট বক্সটা খোলা রয়েছে। ছোট্ট একটা প্রজাপতি ব্রোজ বাক্সের মধ্যে রয়েছে, পাশেই একটা চিরকুট, তাতে লেখা রয়েছে, এই ব্রোচটা আমার মায়ের, ছোটবেলার থেকে আমার খুব পছন্দের। মা বলতেন, তুই কি মেয়ে? আমি বলতাম, ওসব আমি জানি না। আমি যখন তোমায় ছেড়ে বাইরে পড়তে যাব তখন আমাকে এটা তুমি আমার সঙ্গেই দিয়ে দেবে, মনে হবে তুমি সবসময় আমার সঙ্গেই আছো। যবে থেকে বাইরে তখন থেকে ব্রোচটা আমার সঙ্গে রয়েছে। আজ কেন জানি না মনে হলো এটা আপনাকে খুব মানাবে। আপনার কাঁধের উপরে যখন ব্রোচটা লাগাবেন তখন মনে হবে ভ্রমর না বসুক, সত্যি কোনো প্রজাপতি এসে বসেছে পদ্মের উপরে। যদি অবান্তর কিছু লিখে থাকি আমায় মার্জনা করবেন, আর আমার একান্ত অনুরোধ, এটা যেন আমায় আবার ফিরিয়ে দেবেন না। ওপরে আর নিচে কোথাও কোনো নাম নেই। কমলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একই সর্বনাশা ভালোবাসায় স্বর্ণাভ ডুবেছে। কমলের তো সাধ্য নেই যে ডুবুরি হয়ে স্বর্ণাভর মনটাকে তুলে নিয়ে আসবে। পমির কি হবে? এই দুদিনে যে মেয়েটা তাকে আর পিসিমণিকে কত আপন করে নিয়েছে, আর ভাবতে পারে না কমল। দরজা বন্ধ করে উমা ঢোকেন ঘরে। উমার সাড়া পেয়ে কমল চিরকুটটা বালিশের তলায় লুকিয়ে ফেলে। মশারি তুলে উমা বিছানায় ঢোকেন। স্বর্ণাবতকে কি দিল? কমল কোনো কথা না বলে গিফট বক্সটা উমার হাতে দেয়। বাহ, ভারী সুন্দর তো। হাতে নিয়ে বলেন, ছোট হলে কি হবে, অনেকটা ওজনের। তবে এটা তো মনে হচ্ছে নতুন কেনা নয়। এটা ওনার মায়ের। কমল মৃদুস্বরে উত্তর দেয়। কমল, আমাদের কি এখান থেকে চলে যাওয়া উচিত? কোথায় যাবো পিসিমণি? ভগবান আমার সাথেই শুধু এরকম কেন করেন? আমি তো নিজে থেকে কিছুই করিনি। তোর কোনো দোষ নেই কমল, ভালোবাসা পাওয়াটা ভাগ্যের কথা। সবার ভাগ্যে জোটে না রে, কিন্তু সেটা যদি সঠিক সময় না আসে তাহলে সেটাকে গ্রহণও করা যায় না। এর থেকে আর খোলাখুলিভাবে তোকে আমি বলতে পারছি না। তুই বুদ্ধিমতী মেয়ে, তুই সঠিক পথে চলবি আমি জানি। এনারা বড্ড ভালো মানুষ, দেখতে হবে আমাদের কারণে যেন এরা কখনো দুঃখ না পান। কমল মাথাটা উমার বুকের ওপরে দেয়। উমার কথায় মনের ভাবটা যেন অনেকটা লাঘব হয়। এবার থেকে স্বর্ণাভ আসলে আর সামনে যাবে না। কোয়ার্টারে ফিরে ড্রেস চেঞ্জ করে স্বর্ণাভ বারান্দায় গিয়ে দাঁড়ায়, একটা সিগারেট ধরায়। আজ ভাগ্যিস অতনুর নাইট ডিউটি, না হলে ছেলেটা সমানে বকবক করে যেত। আজ আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এতদিন হয়ে গেল অথচ বাবার মুখ থেকে একটা কথাও শোনেনি কোনোদিন। মা কি জানে? মা জানলে নিশ্চয়ই জানাতো। মল্লিকাদি হঠাৎ আজকেই প্রস্তাব করবেন মাথাতেই আসেনি স্বর্ণাভর। ভাবে, এ কি দোটানায় পড়লাম আমি। কিছুদিন আগেও যদি বলতেন তাহলে হয়তো রাজি হয়ে যেতাম। মমিকে তো আমার ভালোই লাগে, কিন্তু মনটাকে তো ওই দুটো চোখের দিঘির থেকে তুলেই আনতে পারছি না। কমলকে তো কোনোদিনও আমি সারাটা জীবন একসাথে কাটাবার প্রস্তাবও দিতে পারবো না। কমল তোর স্বামীকে ভালোবাসে। কি অদ্ভুত, পমি আমায় ভালোবাসে, আমি কমলকে ভালোবাসি, আর কমল ওর স্বামী অতনুকেই ভালোবাসে। সবাই ভালোবাসার আবর্তেই ঘুরছি, কিন্তু ভিন্ন ভিন্ন গ্রহের চারিপাশে। কি করব আমি? না,
এবারে বাড়িতে গিয়ে বাবার সাথে কথা বলতে হবে। জীবনটাকে তো একটা স্রোতে আনতে হবে, সময় লাগবে, লাগুক। তবুও সাধ্যের বাইরে গিয়েও অসাধ্য সাধন করা যায়। সব পথেই কাটা, বাঁচতে হবে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে। আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকে স্বর্ণাভ। হিম পড়ছে বাইরে, শীত শীত করছে। স্বর্ণাভ বারান্দার দরজা বন্ধ করে ঘরে ঢোকে। বিছানায় গিয়ে শুয়ে পায়ের কাছের পাতলা কম্বলটা টেনে নেয় গায়ের ওপরে। রাত্রি সবচাইতে ভালো উপদেষ্টা। বাড়িটায় যেন একটা ছন্দ কেটে গেছে। পমির জন্মদিনের পর 5 দিন কেটে গেছে, আর 3 দিন বাদেই পমি হোস্টেলে ফিরে যাবে। পরের সপ্তাহ থেকেই সেমিস্টার শুরু হবে, আর লাস্ট সেমিস্টার জুনে হবে। পমি দিন রাত বইয়ের মধ্যে ডুবে আছে। বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটায়। সকাল সন্ধ্যে চায়ের টেবিলে আর দুপুরে রাতে খাবার টেবিলেই যা কথাবার্তা হয় সবার সঙ্গে। জন্মদিনের দিন স্বর্ণাভ কমলকে কি গিফট করলো সেটা জানার কৌতূহল থাকলেও সে কমলের কাছে একবারও জানতে চায়নি। মল্লিকার মধ্যেই একটা কিসের যেন অপরাধবোধ কাজ করছে। পমি ঠিকই বলেছে, সবার সামনেই কথা না বলে আগে পমির মতামতটা জানা উচিত ছিল। মল্লিকার কেন জানি না মনে হচ্ছে স্বর্ণাভ যেন কমলিনীর প্রতি দুর্বল। না পারছেন উমাকে জিজ্ঞেস করতে, না পারছেন নিজের মেয়েকে জিজ্ঞেস করতে। এর মধ্যে স্বর্ণাভও একবারও আসেনি ওদের বাড়িতে, বা কোনো রকম ফোনও করেনি। তবে কি স্বর্ণাভ এই প্রস্তাবে রাজি নয়? উমার মনের অবস্থাও ভালো নেই। একে তো একজনের বাড়িতে এসে রয়েছেন, তার উপরেও এইরকম একটা দমচাপা ভাব। তা বলে মল্লিকা বা পমি কোনো খারাপ ব্যবহার করছে তা নয়, শুধু একটা প্রাণ চঞ্চলতার অভাব। কমলটাও আজকাল কীরকম যেন অন্যমনস্ক থাকে। এই সময় মনের ওপরে এই চাপ ভালো না। না, মেয়েটাকে যেভাবেই হোক চিন্তামুক্ত করতে হবে। কমলের মনে একটা অনুশোচনাবোধ কাজ করছে। কিছুতেই যেন স্বর্ণাভর উপহারটা পমি বা মামনিকে দেখাতে পারছে না। ওরা অবশ্য কেউ দেখতে চায়নি। এই বাড়িতে প্রাইভেসিটা ভীষণভাবে মেনটেন করা হয়। আসলে এই উপহার তো সাধারণত পুত্রবধূকেই দেওয়া হয়। এইটুকুন বুদ্ধি তো তার আছে। সে তো স্বর্ণাভকে ভালোবাসেনি, তার মন প্রাণ জুড়ে তো অতনুই আছে। এমনকি অতনুর ভালোবাসার জোয়ারে তার জীবনের প্রথম না বলা প্রেমও ফিকে হয়ে গেছে। তবে স্বর্ণাভর প্রতি তার একটা অদ্ভুত অনুভূতির জন্ম নিয়েছে। সেটা না প্রেম, না ভালোবাসা, না বন্ধুত্ব, তবুও একটা চোরা আকর্ষণ অনুভব করে, যেটা সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি। মনে হয় যেন এই না প্রেম, না ভালোবাসা, না বন্ধুত্ব সম্পর্কের জন্য বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়া যায়। অনেকদিন পর ডায়েরির পাতায় একছত্র লিখতে ইচ্ছে করলো ওর। প্রেমিকা নই, ভালোবাসাও নই, বন্ধুত্বও নই তার। তবুও কোনো এক অমক টানে তার চোখে চোখ রেখেছি বারবার। দূর থেকে দেখে নিয়েছি উত্তাপ, পরাণে ভরেছি সুর। পরজন্ম বলে আছে কি কিছু, তবে নয়তো সে বহুদূর। আশ্চর্য, এই রকম লিখলাম কেন? নিজের মনকে প্রশ্ন করে কমল। পমি চলে গেছে হোস্টেলে। বাড়িটা যেন আরও প্রাণহীন হয়ে পড়েছে। এর মধ্যেই একদিন স্বর্ণাভ এলো সন্ধেবেলায় মল্লিকার বাড়িতে। মল্লিকা ছিলেন না, বান্ধবী কুহেলির বাড়িতে গিয়েছিলেন। কমল নিজের ঘরেই ছিল। উমা স্বর্ণাভকে বসতে বলে কমলাকে কফি বানাতে বলেন। এতদিন আসনি কেন স্বর্ণাভ? পমিটাও চলে গেল হোস্টেলে। উমা জিজ্ঞেস করেন স্বর্ণাভকে। আসলে হসপিটালে কাজে একটু ব্যস্ত ছিলাম। আগামীকাল রঘুনাথগঞ্জে যাব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে চাই, যদি আপনাদের কোনো খবর দেওয়ার থাকে। আমাদের খবর নিতে তো ও বাড়ির কেউ আগ্রহী নন। কমলের বিষমশাই এই বাড়ির ল্যান্ডলাইনে 2-1 দিন বাদে বাদে ফোন করেন। সামনের সপ্তাহে আসবেন, প্রয়োজনীয় কিছু জিনিস আর টাকা দিতে। ওই মানুষটার জন্যই বড় চিন্তিত থাকি। নাওয়া খাওয়ার তো ঠিক নেই। বাড়িতে থাকলে ফোন করেন, আর যখন করেন না তখন বুঝি গঙ্গার বুকে ভাসছেন। মল্লিকাদি কখন ফিরবেন? বলছিলেন অনেকদিন বাদে যাচ্ছেন বান্ধবীর বাড়িতে, হয়তো না খাইয়ে ছাড়বেন না। দরকার ছিল ওনার সঙ্গে কোনো? না,
তেমন বিশেষ কিছু না। যদি কিছু মনে না করেন, কমলিনীর সঙ্গে আমি কি একবার কথা বলতে পারি? স্বর্ণাভ উমার কাছে অনুমতি চায়। বলতে পারো, তবে বোঝাই তো বাবা, মেয়েটা বড় দুঃখী, আর যেন কোনো দুঃখ না পায়। আমি কমলকে ডেকে দিচ্ছি। উমা কমলকে ডাকতে ঘরে ঢোকে। কমল ধীর পায়ে বসার ঘরে আসে। কমলকে দেখে স্বর্ণাভ উঠে দাঁড়ায়। উঠলেন কেন? না, বসছি। আপনিও বসুন কমলিনী। কমলিনী বসার পরও স্বর্ণাভ কিছুক্ষণ চুপ করে থাকে। আপনি তো আমাকে কিছু বলবেন বলে ডেকেছেন, বলুন কি বলবেন। কমল বলে, আমি জানি আমার আপনাকে এই কথা বলা উচিত নয়, তবুও আমি কোনো দ্বন্দ্ব মনে রেখে এগোতে চাই না জীবনে। আমি আপনাকে ভালোবাসি কমলিনী। কমল চমকে ওঠে। বারবার কানে প্রতিধ্বনিত হয়, আমি আপনাকে ভালোবাসি কমলিনী। আমি বিধবা, এই কথা শোনার পরেও শোনাও আমার পাপ। পদ্মিনী আপনাকে ভালোবাসে, আপনি তার প্রথম ভালোবাসা। মামনি আমাদের এখানে পরম আত্মীয়ের মতো থাকতে দিয়েছেন। আমাকে উনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন, ভালোবাসেন। আমি ওনার এই ভালোবাসার অমর্যাদা করতে পারবো না। আপনি কি আমাকে এক মুহূর্তের জন্য হলেও ভালোবাসেননি? না, আমি আমার স্বামী অতনুকেই ভালোবাসি, আর যতদিন বেঁচে থাকবো তার ভালোবাসাই আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পদ্মিনীকে জীবনসঙ্গী করলে আপনারা দুজনেই সুখী হবেন। আশা করি আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। বেশ, আপনি যদি এটাই চান তাহলে আমি পদ্মিনীকেই বিয়ে করব। তবে কথা দিন, পরজন্মে যেন আমি কমলিনীকেই পাই। পরজন্ম বলে কিছু হয় না, যদি থাকে তাহলে আমি আমার স্বামীকেই পরজন্মে আমার জীবনে চাইব। কমল দৃঢ়ভাবে উত্তর দেয়। স্বর্ণাভ এক দৃষ্টিতে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। আপনার কি আর কিছু বলার আছে? না, তাহলে আমি ভেতরে যাচ্ছি। কমল আস্তে আস্তে ঘরে ঢুকে যায়। উমার ঘর থেকে বেরিয়ে এসে স্বর্ণাভকে বলেন, বাবা, তুমি পমিকে নিরাশ করো না, মেয়েটা বড্ড ভালোবাসে তোমায়। একটা কথার উত্তর দিয়ে স্বর্ণাভ চলে যায়। ঘরে ঢুকে উমা দেখেন কমল মাথা নিচু করে খাটের ওপরে বসে আছে। চোখ দিয়ে অবিরামভাবে জল গাল বেয়ে নামছে। কমলের মাথাটা বুকের মাঝে টেনে নিয়ে উমা বলেন, কমল, তুই যা বলেছিস ঠিকই বলেছিস। এইটুকুনি কঠিন না হলে হতো না রে। ছেলেটা যে ভীষণ ভালোবেসে ফেলেছে তোকে। পিসিমণি, কমলের চোখের জল আর বাদ মানছে না। মল্লিকা কুয়েলির বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়া সেরে আসেন। উমা আর কমল তখন খাচ্ছিল। তোমরা এত দেরি করলে ডিনার করতে? একটু দেরি হয়ে গেল বুঝতে। স্বর্ণাভ এসেছিল আজ সন্ধেবেলায়। উমা খেতে খেতেই উত্তর দেয়, কোনো বিশেষ প্রয়োজনে? মানে কিছু কি বলে গেছে? আমি জিজ্ঞেস করেছিলাম, বলল না, এমনি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। আগামীকাল রঘুনাথগঞ্জে যাবে, আমাদের কিছু বলার আছে কিনা বাড়িতে জিজ্ঞেস করছিল। ও তাই বলো। আমার সঙ্গে দেখা করার বিশেষ দরকার বোধ হয়নি। সেদিনের পর থেকে তো একবারও যোগাযোগ করলো না। আসলে বুঝলে উমা, ভুলটা আমারই। হয়তো পমিকে আগে জিজ্ঞেস করে নিলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। আপনি এত ভাববেন না দিদি। স্বর্ণাভ বিবেচনাহীন কোনো কাজ করবে না মনে হয়। হয়তো কিছুটা সময় নিচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়ার। ঠিকই বলেছ উমা, আমিও তো হঠাৎ করেই প্রস্তাবটা দিয়েছি। আর ওর বাবা যে ওকে কিছু বলেননি সেটা তো আমার জানা ছিল না। খারাপ লাগছে, পমিটা বড্ড চুপচাপ হয়ে গেছে। যাকগে কমল মা, তোমার আজ শরীরে কোনো অসুবিধা কিছু নেই তো? না মামনি, আমি ঠিক আছি। বেশ, কোনো রকম কোনো অসুবিধে হলেই সঙ্গে সঙ্গে আমায় বলবে, কেমন? তাহলে আমি ওপরে শুতে চলে যাই। গুড নাইট। মল্লিকা ওপরে চলে যান। কী রে, কিছু খাচ্ছিস না কেন? উমা জিজ্ঞেস করেন কমলকে। ভালো লাগছে না কিছুই। ভাবলাম এখানে বোধহয় দিনগুলো নিরুপদ্রবে কাটবে, কিন্তু আমার ভাগ্য তো। কমল খাবারটা করতে করতে উত্তর দেয়, তোর কি দোষ বল মা? স্বর্ণাভরও তো দেখতে গেলে কোনো দোষ নেই। ভালোবাসা যে কোনো গতিপথ মানে না।
তবে স্বর্ণাভ বুদ্ধিমান বিবেচক ছেলে, ও ঠিক সামলে নেবে দেখিস। নিলে সবারই মঙ্গল। কমল উঠে পড়ে। রঘুনাথগঞ্জের গঙ্গার বুকে বড় বড় সব ট্রলার ভাসছে। আজ জোয়ারের জলে গঙ্গার বুকে উথাল পাথাল। সমরেন্দ্ররও বুকের মাঝে কিসের যেন একটা অশনির সংকেত। শরীরটা কদিন ধরেই বিশেষ ভালো যাচ্ছে না। বাড়ি ফিরতেও ইচ্ছে করেই না, তাই বিশ্রামটাও হচ্ছে না সেভাবে। মেজ ও কল্যাণী বারে বারে সমরেন্দ্রকে সাবধান করছে, ঠাকুরপো, তুমি যদি এই রকম অনিয়ম করো তাহলে কিন্তু উমার কাছে আমার মুখ থাকবে না। ও কিন্তু আমার ওপরেই ভরসা করে তোমাকে রেখে গেছে। সে তো জানি মেজ বৌদি, কি করব, ঘরে থাকতে ইচ্ছে করে না। ছোট কি সাত করে গেছে বলো? কমলকে যে কেউ দেখার নেই, তাই না? হু, সে তো বটেই। গঙ্গার বুকে ঢেউয়ের ওঠানামা দেখতে দেখতে সমরেন্দ্র এইসব কথাই ভাবছিল। হঠাৎ বুকের বাদিকটা একটা চিনচিনে ব্যথা অনুভব করে। চোখে পুরো অন্ধকার, আর কিচ্ছুটি মনে নেই। চোখ খুলে দেখে নিজের ঘরের বিছানায় শুয়ে আছেন। সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। ডক্টর নির্মলেন্দু মুখার্জি সামনের চেয়ারে বসা। এ কি, আমি এখানে এলাম, কি করে এলাম? ক্লান্ত স্বরে সমরেন্দ্র বলেন, গঙ্গার শোভা দেখতে দেখতে তোমার হৃদযন্ত্রটি বড়ই চঞ্চল হয়ে পড়েছিল, তাই একটু বেগরবাই করেছে। ভাগ্যিস তোমার ট্রলারের লোক সঙ্গে সঙ্গে তোমায় ধরে ফেলেছিল, না হলে যে কি হতো। নির্মলেন্দু বললেন, হ্যাঁ মনে পড়েছে। হঠাৎ করে চোখে অন্ধকার, তারপর আর কিছুই মনে নেই। ট্রলারটা প্রায় জেটির কাছাকাছি চলে এসেছিল, না হলে যে কি হতো ভাবতেই আমার বুকটা এখনো কাঁপছে ঠাকুরপো। কল্যাণী বলেন। ইতিমধ্যেই খবর পেয়ে বড় অমরেন্দ্র আর মেজ বিপেন্দ্র দোকান থেকে বাড়ি চলে আসেন। এখন কিছু পরীক্ষা করণীয়, যেটা বাড়িতে অসুবিধে আছে, আর আমার মনে হয় সপ্তাহখানেক হসপিটালে থেকে মনিটরিংটাও করা দরকার। আমি অ্যাম্বুলেন্স বলে দিচ্ছি, বীনেন্দ্র, তোমরা বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাও। স্বর্ণাভও আছে ওখানে, কোনো অসুবিধা হবে না। তবে স্বর্ণাভও আজ বাড়িতে আসবে, হয়তো এতক্ষণে এসেও গেছে। ও আবার কালকেই চলে যাবে। ওর কলিগ অতনুকে বলে দেবে আজ ভর্তির ব্যাপারে। আমি এবারে উঠব, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। তোমরা যতটা তাড়াতাড়ি পারো নিয়ে যাও। আর হ্যাঁ, এবারে কিন্তু ছোট বৌমাকে নিয়ে এসো, নাহলে ও আবার অনিয়ম করবে। কিন্তু কমলের কি দেখাশোনা কে করবে? কমল যে একা হয়ে যাবে। কল্যাণী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে। তুই থাম তো মেজ, নিজের স্বামীকে ফেলে দাদার মেয়ের জন্য ওখানে পড়ে থাকবে, বড়জা নলিনী বললেন। তুমি চিন্তা করো না মেজ বৌমা, ওরা খুবই ভালো মানুষ। কমলকে তো মল্লিকা নিজের সন্তানের মতোই স্নেহ করেন, সুতরাং কমলের কোনো অযত্নই হবে না। বহরমপুর হসপিটালেও ছোট বৌমার স্পেশাল পারমিশন করিয়ে দেবে কেবিনে সমরেন্দ্রের সঙ্গে থাকার জন্য। ঠিক আছে, আমি এবারে উঠব। নির্মলেন্দু রওনা দেন। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় বেলা 1:30 বেজে যায়। বাড়ি ফিরে দেখেন স্বর্ণাভু এসে গেছে। কতক্ষণ এসেছিস? নির্মলেন্দু ছেলেকে প্রশ্ন করে। এই তো ঘণ্টাখানেক। তোমার এত দেরি হলো যে? আরে চৌধুরী বাড়ির ছোট চৌধুরী, মানে সমরেন্দ্রর হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? স্বর্ণাভু উত্তেজনায় দাঁড়িয়ে পড়ে। অল্পের ওপর দিয়ে গেছে, তবুও আমি আজই বহরমপুরে নিয়ে যেতে বলেছি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছি। তুই শুধু অতনুকে ফোন করে বলে দে অ্যাডমিশনের ব্যাপারে। আর তুই তো কালকেই ফিরবি, তখন তুইও দেখাশোনা করতে পারবি। নির্মলেন্দু ছেলেকে বলেন। হ্যাঁ, আমি এক্ষুনি অতনুকে ফোন করে দিচ্ছি। এই সময় এসে ভালোই করেছিস। আমার কিছু কথা বলার আছে তোকে। এখন খুব টায়ার্ড লাগছে, রাতে ডিনারের সময় কথা বলা যাবে, কেমন? ঠিক আছে বাবা, মাকে বলি তাহলে খাবার রেডি করতে। বল। আমি ফ্রেশ হয়ে আসি, ঠান্ডাটাও পড়ছে আস্তে আস্তে। স্বর্ণাভ ভাবে বাবা তো নিশ্চয়ই বিয়ের কথাই বলবেন। কি উত্তর দেবে ও? ছেলে আসবে, তাই স্বর্ণাভর মা কেয়া দেবী ছেলের পছন্দের জিনিস সব রান্না করেই রেখেছিলেন। কিন্তু দুপুরে খেতে বসে লক্ষ্য করলেন ছেলে সেভাবে কিছুই খাচ্ছে না। কি রে, শরীর ঠিক আছে তো? স্বর্ণাভকে জিজ্ঞেস করেন কেয়া। হ্যাঁ, ভালোই তো আছে। কেন, কি হয়েছে? ঠিকঠাক করে খাচ্ছিস না, তারপরে এসে থেকেই দেখছি কীরকম অন্যমনস্ক হয়ে আছিস,
বেশ কয়েকদিন পরে দেখছো তো, তাই ওই রকম মনে হচ্ছে। কিছুই হয়নি আমার। বাবা, আমার খুব টায়ার্ড লাগছে, তুমি ধীরে সুস্থে খাও। আমি উঠে পড়ছি কেমন? মা, আমি উঠলাম। ও কি রে, অর্ধেক ভাত তো পড়েই রইল। কি হয়েছে বলো তো ছেলের? আগের বার তো এরকম দেখিনি। কেয়া স্বামীকে প্রশ্ন করেন। কি করে বলবো বলো আমি? তুমিও যেখানে, আমিও সেইখানেই। দেখি, রাতে কথা বলবো। নির্মলেন্দু উত্তর দেন। স্বর্ণাভ ততক্ষণে মুখ ধুয়ে নিজের ঘরে ঢুকে গেছে। বিছানায় আধশোয়া হয়ে একটা ম্যাগাজিনের পাতায় মনোনিবেশ করার চেষ্টা করে। না, কিছুতেই মন লাগছে না। দুটো দীঘল কালো চোখ শুধু টানে তাকে। মনে হয় যেন নিশির ডাক। কেন যে সেদিন দেখা হলো? এ দেখা কি আশীর্বাদ না অভিশাপ? মনের কোণে নানান প্রশ্ন ঘোরে। অনেক সকালে বেরিয়েছে। আস্তে আস্তে দু চোখের পাতায় ঘুম নেমে আসে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। কেয়া ছেলের ঘরে এসে দেখেন স্বর্ণাভ ঘুমোচ্ছে তখনও। ছেলেকে আস্তে আস্তে ডাকেন। সোনা, ঘুম থেকে ওঠ বাবা, সন্ধ্যা লেগে গেছে। স্বর্ণাভ ধরফর করে উঠে বসে। এতক্ষণ ডাকনি কেন মা? ক্লান্ত ছিলিস তাই ডাকিনি। চা বসাই? না মা, আজ একটু গঙ্গার ধারে রঘুদার চায়ের দোকানে যাব। অনেকদিন ওখানকার চা খাইনি। বাবা কি চেম্বারে গেছেন? না, আজ এবেলা চেম্বার নেই। ওই বাজারের দিকে গেছেন কিছু শুকনো খাবার আনতে, তোর সঙ্গে দিয়ে দেব। একদিনের মধ্যে তো সেই রকম কিছু বানাতে পারিনি। এবারে বিয়েটা করে ফেল সোনা। আচমকা এই প্রশ্নে স্বর্ণাভ একটু কেঁপে ওঠে। কেন বাবা, কি তোমাকে কিছু বলেছেন? হ্যাঁ, মল্লিকার মেয়ে পদ্মিনীর সাথে তোর বিয়ে দিতে চান। পদ্মিনীর বাবা আর তোর বাবা তো ভালো বন্ধু ছিলেন। তুমি জানতে অথচ আমায় বলনি? সে তো তুই গতবার চলে যাওয়ার পরে বললেন। তুই তখন যখন এখানে এসেছিলি আর তোর বাবা তখন বহরমপুরে গেলেন না, ওই সময় মল্লিকার সঙ্গে কথা হয়েছিল। তোকে বলার সময় পেলাম কোথায়? ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি, 8টার মধ্যে ঢুকে যাব ঘরে। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস। এবারে মনে হচ্ছে ঠান্ডাটা ভালোই পড়বে। মাফলারটা গলায় জড়িয়ে যা। অনেকদিন পরে গঙ্গার ধারে এসে স্বর্ণাভর মনটা বেশ ভালো লাগে। জেটির রেলিংয়ে সে দাঁড়ায় গিয়ে। ভটভটিগুলো যাত্রী, বাইক, সাইকেল সব নিয়ে সমানে যাচ্ছে আর আসছে। আলোগুলো একবার দূরে চলে যাচ্ছে, একবার কাছে আসছে। গঙ্গার ঠান্ডা হাওয়ায় মনটা যেন একটু একটু করে শান্ত হচ্ছে। কোনটা ঠিক কোনটা বেঠিক তা যেন হাওয়ায় ভেসে আসছে। আগেও কোনো কারণে মন খারাপ হলেই গঙ্গার ধারে চলে আসতো। মা যেমন আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেন, মা গঙ্গাও যেন তার বুকের সমস্ত আবেগ হাওয়ায় মিশিয়ে দিয়ে মনের চঞ্চলতা দূর করে দিত। এখনো যেন সেই রকমই একটা অনুভূতির সঞ্চার হয়েছে মনের মধ্যে। আস্তে আস্তে স্বর্ণাভ গঙ্গার ধার থেকে রাস্তায় উঠে আসে। সামনেই একটা বিশাল বটগাছ আছে। তার পাশ ঘেঁষেই রঘুদার চায়ের দোকান। অনেক পুরনো দোকান। রঘুদার বয়সী এখন 60-এর ওপরে। সেই জন্ম থেকেই দেখছে এই চায়ের দোকান। ছোটবেলায় বাবার হাত ধরে আসতো, আর রঘুদা পরম স্নেহে লেড়ে বিস্কুট হাতে ধরিয়ে দিয়ে বলতো, খাও সোনা বাবু, কটমট করে খাও, তোমাদের দাঁত এখন শক্ত আছে। স্বর্ণাভ ফোকলা দাঁতে হেসে বলতো, আমার তো কত দাঁত পড়ে গেছে, আমি কি করে কটমট করে খাবো রঘুদা। বাবা রঘুদা বলতো বলে হাজার জেঠু বলে ডাকতে বললেও রঘুদাই বলতো। রঘুদা, 1 কাপ লিকার চা দাও তো দেখি, চিনি কম দিও। ও বাবা, সোনাবাবু কবে এলে? এই তো আজ দুপুরে এসেছি, আবার কাল ভোরে চলে যাব। রঘুদা, সেই লেড়ে বিস্কুট আছে? ভোলনি দেখি। আছে গো আছে, আমাদের এই মফস্বল শহরেই এখনো যা পাওয়া যায়। কলকাতায় আর পাবে না। বহরমপুরে পাওয়া যায় কি জানি, ওখানে অত চায়ের দোকানে যাওয়া হয় না গো। চা খেয়ে রঘুর সঙ্গে কিছু সময় কাটিয়ে স্বর্ণাভ 8টার মধ্যেই বাড়ি ঢুকে যায়। নির্মলেন্দু বসার ঘরে সোফাতেই বসেছিলেন। স্বর্ণাভকে ঢুকতে দেখে বললেন, সোনা, ড্রেস চেঞ্জ করে একটু এখানে এসে বস, তোর মাও থাকবেন, তোর একটা মতামত নেব। স্বর্ণাভ আচ্ছা বলে ঘরে ঢোকে। মিনিট 10-এর মধ্যে ড্রেস চেঞ্জ করে ড্রয়িং রুমে আসে। কেওয়াও আসেন বসার ঘরে। বস, তোর একটা মতামত নেব,
যদি তোর মনে হয় তোর পক্ষে সম্ভব নয়, তাহলে মনে কোনো দ্বিধা না রেখেই বলবি, সবই তোর সম্মতিতেই হবে। নির্মলেন্দু ছেলেকে বলেন, তুমি কি বলবে আমি জানি বাবা। কি করে জানলি? আমি বা তোর মা তো এ বিষয়ে তোর সঙ্গে কোনো কথা বলিনি। পদ্মিনীর জন্মদিনের দিন মল্লিকা ম্যাম বলেছেন, তবে তুমি যদি আমাকে আগে একটু আভাস দিয়ে রাখতে, তাহলে হঠাৎ ওই প্রস্তাবে আমি হকচকিয়ে যেতাম না। সেই মুহূর্তে আমি কোনো উত্তরই দিতে পারিনি। এতে মল্লিকা ম্যাম এবং পদ্মিনী দুজনেই হয়তো আমাকে ভুল বুঝেছেন। কয়েকদিনের মধ্যে ওনাদের বাড়িতেও যেতে পারিনি। আসলে আমি বহরমপুর থেকে আসার আগেই তো তুই চলে গিয়েছিলি, তাই বলা হয়ে ওঠেনি। উনি যে এর মধ্যেই বলে ফেলবেন তা কি করে বুঝবো? যাকগে, এখন তোর মত আছে কিনা বল। তুমি ওনার সঙ্গে কথা বলতে পারো, আমি রাজি আছি, তবে এখনই নয়। আগে আমি পদ্মিনীর সাথে কথা বলবো, কিছু জিনিস আমার ওকে জানানোর আছে, তারপরে। বেশ, তাই হবে। তুই আগে আমাদের জানাস, তারপরে আমি আর তোর মা যাব বহরমপুরে। স্বর্ণাভ শুধু হু বলে উঠে যায়। ঘরে ঢুকে আপনা থেকেই ওর চোখ দুটো জলে ভরে যায়। এটাই বোধহয় ঠিক হলো। কিছু ভালোবাসা নিজের মনের সঙ্গোপনেই বাঁচিয়ে রাখতে হয়। মাঝে মাঝে মুক্ত আকাশের তলায় দাঁড়িয়ে জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় জড়িয়ে নিতে হয়। চোখের জলের ধারায় স্নান করিয়ে নিতে হয়। তবেই সঙ্গোপনের ভালোবাসা বেঁচে থাকে চিরদিন। তাতে তো ক্ষতি নেই কিছু। স্বর্ণাভ আলতো হাতে চোখের জলটা মুছে নেয়। সোনা, ঠিক আছে তো গো। এসে থেকেই ওকে কিন্তু আমি খুবই অন্যমনস্ক দেখছি। কিয়া বলেন নির্মলেন্দুকে, তোমার ছেলের সংযম আছে, বুদ্ধি বিবেচনা আছে, ও ঠিক নিজেকে সামলে নিতে পারবে, চিন্তা করো না কেয়া। তার মানে তোমারও চোখে পড়েছে? এটুকু বুঝতে পারছি বিশেষ কোনো কিছু একটা ও আমাদের কাছে আড়াল করতে চাইছে। যাক, এখন তাড়াতাড়ি রাতের খাবারের ব্যবস্থা করো, ওকে আবার সকালে বেরোতে হবে। স্বর্ণাভ বহরমপুরে পৌঁছে কোয়ার্টারে গিয়েই কোনো মতে ড্রেস চেঞ্জ করেই হসপিটালে ছোটে। নির্মলেন্দু বারবার ছেলেকে বলে দিয়েছেন সমরেন্দ্রের সব খবর নিয়ে জানাতে। হসপিটালে পৌঁছেই অতনুর সঙ্গে দেখা করে যে কেবিনে সমরেন্দ্র রয়েছেন সেখানে যায়। কেবিনে ঢুকেই দেখে উমা আর কমলিনী বসে আছে চেয়ারে। দুজনেরই চোখে মুখে ক্লান্তি আর চিন্তার ছাপ। সমরেন্দ্র ঘুমোচ্ছিলেন, অক্সিজেন মাস্ক মুখে পরানো আছে। আপনারা কি কাল থেকে এখানেই আছেন? স্বর্ণাভ প্রশ্ন করে। হ্যাঁ, মাঝখানে একবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। কমল রাতে বাড়িতেই ছিল, আমি এখানে ছিলাম। ও আবার সকালে এসেছে। উমা আস্তে আস্তে বলেন, এক কাজ করুন, আপনারা এখন বাড়িতে চলে যান। আমার আজ ডে ডিউটি, আমি আছি হসপিটালে, আমি ওনাকে দেখে রাখবো। আপনারা একেবারে ভিজিটিং আওয়ারে আসুন। এমনিতে তো উনি সুস্থই আছেন। তবে অক্সিজেন মাস্ক পরানো রয়েছে কেন? কমল নিচু স্বরে জিজ্ঞেস করে। ওটা এখন আরও একদিন পরানো থাকবে, যাতে কোনো কারণে অক্সিজেন ডেফিসিট না হয়। স্বর্ণাভ তাকায় কমলের দিকে। কমল চোখটা সরিয়ে নেয়। দুজনে যেন কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। পিসিমণি, তুমি যাও বাড়িতে, আমি তো স্নান করিয়ে এসেছি। আর তাছাড়া তুমি কাল সারা রাত ঘুমোওনি, বাড়িতে একেবারে রেস্ট নিয়ে এসো, আবার তো রাতে থাকতে হবে। কমল উমাকে বলে, না না, এই অবস্থায় তোকে এতক্ষণ ঠায় বসে থাকতে হবে না। তারপরে দুপুরে খাবি কোথায়? উমা আপত্তি করেন। আমার কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হয় না পিসিমণি। এত চোখ দুটো জলে ভরে যায় কমলের। আপনি কিছু ভাববেন না, আমাদের এখানে ভালো ক্যান্টিন আছে। এছাড়া রেস্ট নিতে চাইলে উনি আমার রেস্টরুম আছে, ওখানেই রেস্ট নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বলেই স্বর্ণাভ ভাবে, ঠিক হলো কি বলাটা? তাহলে তো ভালোই হবে। তাহলে আমি বাড়ি গিয়ে আবার 3টের মধ্যেই চলে আসছি, কেমন? উমা সমরেন্দ্রর মাথায় একটু হাত বুলিয়ে কেবিনের বাইরে যান। কমল মাথাটা একটু হেলান দেয় চেয়ারে। আপনি চা খাবেন? কমলের চোখটা একটু লেগে এসেছিল। চমকে তাকিয়ে দেখে স্বর্ণাভ দাঁড়িয়ে আছে সামনে। সিস্টার এসে পিসেমশায় স্যালাইনের বোতল চেঞ্জ করছে। আগামীকাল অবধি স্যালাইনের মধ্যে দিয়ে ফুড সাপ্লাই হবে বলে দিয়েছেন ডাক্তার। অক্সিজেন মাস্ক খোলার পর নর্মাল খাবার দেওয়া হবে, তাও ওই স্যুপ জাতীয়।
হাতের ঘড়ি দেখে কমল বলে, না, এখন তো 1টা বাজে। তাহলে আর 10 মিনিট ওয়েট করুন, আমি হাতের কাজটা সেরেই আসছি। ক্যান্টিনে যাব খেতে। আপনার জন্য প্লেন মাছের ঝোল আর ভাত করতে বলে দিয়েছি। আমি সকালে বাড়ি থেকে অল্প ভাত খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। এই সময় এতক্ষণ পেট খালি রাখা ঠিক নয়, মানে আমি ডাক্তার হিসেবেই বলছি, স্বর্ণাভ একটু ইতস্তত করে বলার পর। কমলের কেন জানি না মনে হয় অতনুও হয়তো এইভাবেই ওর দেখাশোনা করত। কিন্তু একটা কথা কমল নিজের জীবন দিয়ে বুঝেছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। বেশ, আপনি হাতের কাজ সেরেই আসুন, আমার খুব একটা অসুবিধে হচ্ছে না। আবার 4টি চোখের মিল হয়। স্বর্ণাভ কমলকে নিয়ে ক্যান্টিনে যায়। কমলকে চেয়ারে বসতে বলে খাবারটা আনার জন্য কুপনে লাইনে গিয়ে দাঁড়ায়। হঠাৎই পিছন থেকে শুনতে পায়, এই, চোখে মন হারাবে না তো কি হবে? ঘাড় ঘুরিয়ে দেখে পিছনেই অতনু এসে দাঁড়িয়েছে। তোর কি সব জায়গাতেই আর কি? কমলিনী উইটো, স্বর্ণাভ বলে অতনুকে। সরি বস, আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। কোনোভাবেই কিছু বলতে হবে না, ও প্রেগনেন্ট, তাই ক্যান্টিনে খাওয়ার কথা বলেছি, না হলে অনেকক্ষণ পেট খালি থাকবে। অতনু স্বর্ণাভর মুখের দিকে তাকিয়ে থাকে, নিজের মনে ভাবতে থাকে, শুধুই কি তাই? আমি যে তোর চোখে ভালোবাসার জলছবি দেখতে পাচ্ছি। বন্ধু, ভালো থাকিস রে ভাই, কষ্ট পাস না। স্বর্ণাভ দুজনের থালা নিয়ে টেবিলে গিয়ে বসে। আমাকে ডাকলে পারতেন তো, কমল বলে। স্বর্ণাভ কোনো উত্তর দেয় না। খানিক বাদে খেতে খেতে জিজ্ঞেস করে, আপনি কি আমার ওপরে এখনো রেগে আছেন? কেন বলুন তো? ওই যে সেদিন আপনাকে যে কথা বলেছিলাম। কোন কথা? কমল কি আবার শুনতে চায়? আমি আপনাকে ভালোবাসি। না, রাগ করব কেন? মানুষই তো মানুষকে ভালোবাসে। সব ভালোবাসাই কি এক কমলিনী? নিজের নামটা স্বর্ণাভর মুখে শুনে কমলের বুকের মধ্যে একটা শিহরণ বয়ে যায়। বুঝতে পারে না কেন এমন হয়, অথচ ও তো অতনু ছাড়া আর কাউকেই ভালোবাসে না। অবচেতন মন কি অন্য কথা বলছে? না, এক নয়। তবে 15 বছর বয়সে যখন রথিতার চোখে ভালোবাসার রং দেখে আমার চোখ দুটো রঙিন হয়ে উঠেছিল, তখন পিসিমণি কিভাবে যেন বুঝতে পেরে আমায় বলেছিলেন, কোনো কিছু নিয়েই কল্পনা করিস না, কল্পনা ভেঙে গেলে সেই দুঃখ সহ্য করতে পারবি না। রথিদা মানে আমাদের রথিনদা, রঘুনাথগঞ্জের চৌধুরী বাড়ির ছেলে? স্বর্ণাভ অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, সেই থেকে আমি কোনো কল্পনার জালে নিজেকে জড়াইনি। বিয়ের পর ভাবলাম অতনু তো শুধু আমার, তাহলে ওকে নিয়ে ভবিষ্যতের কল্পনার জাল বুনতে বাধা কোথায়? একটু একটু করে নানা রঙের সুতো দিয়ে একটা সুন্দর জাল বানাতে শুরু করলাম। জালে ধরাও পড়লো এক টুকরো ভবিষ্যতের বীজ। কিন্তু ভাগ্যটা দেখুন কী রকম পরিহাস করলো। ভবিষ্যতের রামধনুর কথাটা জেনেও যেতে পারল না। এক নাগাড়ে কথাগুলো বলে কমল হাঁপাতে শুরু করে। আপনি জল খান কমলিনী, এখন আর কিছু বলতে হবে না। পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। জল খেয়ে একটু সুস্থ বোধ করে কমল স্বর্ণাভকে বলে, স্বর্ণাভবাবু, আপনি আমার জন্য মিথ্যে আপনার জীবনটা নষ্ট করবেন না। আমার উপস্থিতিতে কারোর ভালো হয় না। দেখলেন তো পিসেমশাই কীরকম অসুস্থ হয়ে পড়লেন। এটা আপনার ভুল ধারণা। কারোর জন্য কারোর ক্ষতি হয় না, যখন যেটা ঘটার সেটাই ঘটে। অহেতুক নিজেকে সব ব্যাপারে দায়ী করবেন না। আপনি তো আর আমায় বলেননি আপনাকে ভালোবাসতে, ওটা আপনিই এসে যায়। তবে আমার যতই কষ্ট হোক, আপনি কোনোভাবেই যাতে আর আঘাত না পান, সেটা অবশ্যই আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আপনি পদ্মিনীকে বিয়ে করুন, ও আপনাকে খুব ভালোবাসে। ওকে বিয়ে করলে আপনাদের দুজনের জীবনে সুখের হবে। হ্যাঁ, পমের সেমিস্টার হয়ে গেলেও এখানে এলে আমি ওর সঙ্গে কথা বলবো। আমার সব কিছু জানলে ও যদি রাজি হয়, তাহলে আমি অবশ্যই আপনার কথা রাখব। সে কি, আপনি ওকে সব কথা বলবেন? না না, সে ভারী অস্বস্তির ব্যাপার হবে আমার কাছে। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। আমার প্রথম ভালোবাসাকে অবহেলা করে আমি আমার নিজের জীবন আরম্ভ করতে পারবো না। পদ্মিনী যদি আমার ভালোবাসাকে স্বীকার করে নেয়, তবেই আমি এগোবো, নতুবা আমার জীবন আমি বুঝে নেব।
চলুন, আপনি এখন গিয়ে না হয় কেবিনে বসে রেস্ট নেবেন। আমি আমার কেবিনে একটা রকিং চেয়ার আছে, পাঠিয়ে দিচ্ছি। কমলিনী ভাবে এরকম ভাবেও কেউ ভালোবাসতে পারে।